অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিসমাল সারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি মোহাম্মদ রহমত পাশা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। আমরা পেয়েছি ফারুক আহমেদ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত সচিব এবং তিনি প্রাক্তন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখছি যে আসলে একটি পরিবর্তিত সময়ের মধ্য দিয়ে আসলে পুঁজিবাজার যাচ্ছে এবং সেখানে অনেক সংস্কার হচ্ছে, সংস্কার কমিটিও গঠন করা হয়েছে। শুরুতেই মোহাম্মদ রহমত পাশা, আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই, যেহেতু আপনি সরাসরি পুঁজিবাজারে বর্তমানে সংশ্লিষ্ট আছেন। এই যে বিনিয়োগকারীদের আস্থাহীনতার জায়গা শুরুতে তৈরি হয়ে আবার কিছুটা বেড়ে যাওয়া, ইন্ডেক্স আবার নিম্নমুখী এবং এ যাবৎকালে সর্বনিম্ন অবস্থায় কিন্তু আমরা দেখেছি যে ইন্ডেক্স গিয়েছে, তো সেই জায়গা থেকে আসলে বাজার পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হয়? ইন্ডেক্সের উত্থান পতন তো থাকবেই, ধন্যবাদ আপনাকে শুরুতেই। সেটা থাকবে, সেটা তো কোনো এটা নতুন কিছু না যে ভালো খারাপ দুটো মিলিয়ে। যেটা বিনিয়োগকারীদের যেটা দেখতে হবে যে ইয়েস, আস্থার জায়গাটা বললেন যে আমরা যেটা বিশ্বাস করি, আমি তো ফরেন ইনভেস্টরের সাথে প্রচুর কাজ করি, প্রচুর ফরেন, ওরা যেটা করে যখনই মার্কেট লো এর দিকে যায়, যেটা বলে ইন্ডেক্স কমে গেলে তখন তারা বাই শুরু করে, বেড়ে গেলে তখন বিক্রি করা শুরু করে। তার মানে তাদের স্ট্র্যাটেজি যে একটাই, বাই লো সেল হাই, এখানে তারা বিশ্বাস করে। আর আমাদের যারা আছে, আমাদের ইনভেস্টররা কিন্তু আমি দেখেছি, রিটেল ইনভেস্টর স্পেশাল, ওরা কিন্তু যখন বাড়া শুরু করে তখন ঢোকা শুরু করে। যখনই ফোন দেয় যে এই শেয়ারটার কী অবস্থা, আমি বললাম যে হ্যাঁ এরকম আছে, দেখতে পারেন। বলে যে ইন্ডেক্স কী অবস্থা, আমি ইন্ডেক্স তো লাল, তাহলে আজকে না কিনি, মানে কালকে কিনি। তো এই যে জিনিসটা, এটা আসলে আমি বলবো, স্যারের সাথে একটু আগে কথা বলছিলাম যে আসলে মনস্তাত্ত্বিক একটা ব্যাপার, যে ইন্ডেক্সের সাথে আমার শেয়ারের কী লাভ। ইন্ডেক্স বাড়লো, আমার শেয়ার কমে গেল, আমি কি খুশি হব? ইন্ডেক্স কমলো, আমার শেয়ার বাড়লো, তাহলে না আমি খুশি হব? তো আসলে নিজের শেয়ারটা, ভালো শেয়ার, মৌলভিত্তিক শেয়ার, যেটা দেখে মানে ফিউচারে যেগুলো ভালো প্রসপেক্ট আছে, সেগুলো দেখে যদি আপনার শেয়ার হোল্ডাররা কী ধরনের ডিভিডেন্ড দিচ্ছে, সেই জিনিসগুলো যদি দেখে আমার ইনভেস্টর, আমার কাছে মনে হয় সেটা বেশি জরুরি। ইন্ডেক্স পড়লো কি নামলো এটার জায়গায় খুব বেশি না, খুব বেশি আসলে অত বেশি গুরুত্ব বহন করে না আমার কাছে। স্যার, আমরা দেখছি যে গেল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনেক বিষয় সিদ্ধান্ত নিয়েছেন, বিশেষ করে আইপিও ইস্যুগুলো নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বেশ সংশয় তৈরি হয়েছিল এবং এটি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের অবজারভেশন যদি নেগেটিভ থাকার পরও কিন্তু তারা সেগুলো দিয়েছে। তো যেহেতু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সর্বময় ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য, এই যে পরিস্থিতিতে আমরা দেখছি যে এমন একটা অবস্থায় এই কোম্পানিগুলোর যে অবস্থা ছিল, সেখান থেকে এখন বিনিয়োগকারীরা আসলে কিভাবে উত্তরণ করতে পারে আইপিও ইস্যুতে? 2010-এর 10-11 যে ধসটা হয়েছিল, এরপরে আমি বলবো যে ঠিক বাজারে আস্থা সেভাবে আর ফিরে আসেনি আজ পর্যন্ত। মাঝে মাঝে এসছে, আবার চলে গেছে। তো এই সময়ে বিগত 10-15 বছরে যে আইপিওগুলো এসেছে, বা আমার মনে হয় সদেরেক, আমি ঠিক সঠিক জানি না, বাট দেশের কাছাকাছি হয়তো হতে পারে, এর মাঝে অনেকগুলো আইপিওই কোয়ালিটেটিভলি অনেকটা দুর্বল। আমার মনে হয় 10-15টি কোম্পানি ছাড়া সে ধরনের ভালো কোয়ালিটির কোম্পানিকে আইপিওতে আনা যায়নি। এবং হয়তো এখানে অনেকগুলো কোম্পানি আছে যেগুলো ক্লোজ স্ক্রুটিনি করলে হয়তো আসার যোগ্য ছিল না। এবং জানা যায় যে অনেক কেসেই স্টক এক্সচেঞ্জ, বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ, অনেক আপত্তি সত্ত্বেও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেগুলোকে অ্যাপ্রুভ করেছে। তো এটা কী ধরনের আপত্তি ছিল এবং কেন করেছে এটা আমার জানা নাই, বাট আমার মনে হয় যে যেখানে এক্সচেঞ্জগুলোর আপত্তি আছে দুর্বল কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত না করা, সেখানে এসিসি যদি সেই সিদ্ধান্তটা ওভাররাইড করতে চায়, দে শুড হ্যাভ ভেরি গুড রিজনস ফর দ্যাট। নর্মালি এক্সচেঞ্জের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতেই এটা করা উচিত। ক্ষমতা আছে বলে আমি সেটা প্রয়োগ করব, সেজন্য ক্ষমতা কিন্তু দেওয়া হয়নি। ক্ষমতাটা সবার সঙ্গে মিলে যুক্তিসঙ্গতভাবে আইনের মাধ্যমে প্রয়োগ করব, সেজন্য আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু আমরা গত টার্মগুলোতে দেখেছি ইস্যুগুলো ভালো আসেনি, তো এই টার্মে তো এখন আসলে নতুন কমিটি নির্ধারণ করা হয়েছে, নতুন নতুন ইস্যু আনার জন্য আসলে ইস্যু ম্যানেজাররা কি করতে পারে? ইস্যু ম্যানেজারের তো এখানে কিছু করার নাই। আমাদের এখানে ইন জেনারেল ভালো কোম্পানি কিন্তু বাংলাদেশে আমার মনে হয় এই মুহূর্তে
অন্তত 70-80টা কোম্পানি আছে যারা যদি এই স্টক এক্সচেঞ্জে আসতো, আইপিওতে আসতো, তাহলে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ অনেক এনরিচড হতো এবং অনেক কোয়ালিটি বাড়তো, ফরেন ইনভেস্টররাও আসতো। কিন্তু তারা যদি না আসে, অর্থাৎ তাদের যদি অর্থের প্রয়োজন না হয়, তাহলে তারা কেন আসবে? এটা একটা বড় প্রশ্ন। এখন দেখা যাচ্ছে আমাদের এই বড় বড় কোম্পানিগুলো যখন আমাদের একটা জিনিস, আপনার গ্রিনফিল্ড কোম্পানিকে আমরা আনি না, এটা গতানুগত, মানে একটা মাত্র কোম্পানি একবার এসেছিল, আর কোনো দিনই কোনো গ্রিনফিল্ড কোম্পানিকে আনা হয়নি। সুতরাং যাদের ট্র্যাক রেকর্ড আছে, বেশ অনেক দিন ধরে অপারেশনাল আছে, তাদেরকেই আনা হয়। তো সেই কোম্পানিগুলো কেন আসবে এখানে? অর্থের প্রয়োজনে। অর্থের প্রয়োজন হবে কেন? এটা ওয়ার্কিং ক্যাপিটাল হতে পারে অথবা এক্সপানশন হতে পারে, কারণ শুরু করার জন্য কিন্তু আমি দিচ্ছি না অর্থ। তো এই অর্থের প্রয়োজন তারা ব্যাংকে তো মেটাতে পারছে। ব্যাংকে গেলেই টাকা নেই, তারা মানে তারা বলছে টাকা দিয়ে দরকার, কত টাকা দরকার বলেন, সাথে সাথে দিয়ে দিচ্ছে, এক মাসের মধ্যে হোল থিং ইজ ওভার। আর স্টক এক্সচেঞ্জ থেকে ওই টাকাটা তুলতে গেলে কস্ট অফ ফান্ড প্রায় একই ধরনের, কিন্তু এটা বহু ধরনের সমস্যা আছে, সময় নেয়, অনেক ধরনের শর্ত পালন করতে হয়, যেগুলো আমাদের দেশের প্রথম জেনারেশন বা সেকেন্ড জেনারেশন ব্যবসায়ীরা এখনও অভ্যস্ত না। তো এসব কারণে খুব কম বড় কোম্পানি আসতে আগ্রহী, এবং যদি তারা আগ্রহী না হয় তাহলে আপনারা তো জোর করে আনতে পারবেন না। এই জন্য প্রধান অন্তরায় হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ইজ পুয়ার। প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট গত 8-10 বছর ধরে মোটামুটি জিডিপির 22-23% স্থবির হয়ে আছে, এবং এ কারণে যেহেতু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট দুর্বল, সে কারণে ব্যাংক থেকে যে নতুন টাকা প্রতি বছরে যে নতুন নতুন টাকা ডিপোজিট হচ্ছে, এই এক্সেস লিকুইডিটি দিয়ে তারা এই যে প্রয়োজন ইনভেস্টমেন্টের প্রাইভেট সেক্টরে এটা মেটাতে পারছে। যেহেতু ব্যাংকে এটা মেটাতে পারছে, সুতরাং লং টার্মে ইনভেস্টমেন্টও ব্যাংক থেকে পাচ্ছে। ব্যাংক কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট করার কথা নয়, লং টার্ম ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ থেকে হওয়া উচিত। কিন্তু যেহেতু আমাদের একটা ট্র্যাডিশন গড়ে উঠেছে, লং টার্ম ইনভেস্টমেন্টও ব্যাংকে করছে এবং সেই লিকুইডিটি তাদের এখনও আছে। সুতরাং মানুষের কোনো অর্থের প্রয়োজন হলে যাচ্ছে ব্যাংকে, এবং আমাদের ইনভেস্টমেন্টের 99%-এরও বেশি ব্যাংক থেকে আসছে, স্টক এক্সচেঞ্জ থেকে 1%-এরও কম। তো এই পরিস্থিতিতে খুব দ্রুতই যে স্টক এক্সচেঞ্জে বিরাট আস্থা ফিরে আসবে, খুব বেশি এনরিচড হয়ে যাবে, এটা আমরা আশা করি না। আমাদের বাস্তববাদী হওয়া উচিত। এখানে বহুজাতিক কোম্পানি এবং বিদেশি কোম্পানিগুলো যদি পুঁজিবাজারে আসতে চায়, যেটি স্যার বলছিলেন যে নতুন অনেক কোম্পানি আছে, সরকারি, বেসরকারি এবং বহুজাতিক কোম্পানি, তাদেরকে পুঁজিবাজারে নিয়ে আসার জন্য কি ইন্ডিভিজুয়াল প্রণোদনা দেওয়া জরুরি, বা কোনো আলাদা তাদের জন্য এমন কোনো ফ্যাসিলিটি রাখা উচিত যেটার জন্য তারা পুঁজিবাজারে আসবে? যদি বহুজাতিক কোম্পানি আসে তাহলে তারা এই ধরনের কর রেয়াত পেতে পারে বা এই ধরনের ফ্যাসিলিটি পেতে পারে। এটি যদি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয়, তারা হয়তো বাজারে আসার জন্য আরো আগ্রহী হবে। জি জি, স্যার যেমনটা বলছেন ওখান থেকে যদি শুরু করি, যে দীর্ঘমেয়াদী আমার টাকা দরকার ব্যবসা করতে গেলে, আর হচ্ছে স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদীর জন্য ব্যাংক তো সারা পৃথিবীতেই দেয়, কিন্তু দীর্ঘমেয়াদীর জন্য বাংলাদেশ ছাড়া আমার মনে হয় না খুব বেশি দেশ আছে যারা দীর্ঘমেয়াদীর জন্য টাকা দিয়ে থাকে। বাংলাদেশে এক্সেপশন, যে ব্যাংক কিন্তু দীর্ঘমেয়াদীর জন্য টাকা দেয়। এবং আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট লাইবিলিটি যে গ্যাপগুলো দেখি, বড় বড় ব্যাংকের যে সমস্যাগুলো দেখি, এটা কিন্তু সেখান থেকে হয়। তারা টাকা নেয়, ডিপোজিট নেয় 1 বছর থেকে 3 বছরের জন্য, কিন্তু লং টার্ম 5 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত তারা কিন্তু প্রজেক্ট ফাইন্যান্স করে ফেলছে ব্যাংকগুলো। সেই মিসম্যাচের কারণে তারা কিন্তু ব্যালেন্স শিট ম্যানেজ করতে পারে না, এবং লিকুইডিটি একটা প্রবলেমের মধ্যে পড়ে, ইন্টারেস্ট রেটের প্রবলেমের মধ্যে পড়ে। তো এই জায়গাটা একটা সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদীর জন্য ব্যাংক বলে দিতে পারে 3 বছরের বেশি ফান্ড দরকার হলে তাকে পুঁজিবাজারে আসতে হবে, এটা একটা হতে পারে। আর দ্বিতীয় যেটা আপনি বলছিলেন, ট্যাক্সের যে বেনিফিট, ট্যাক্সের বেনিফিট তো একটা দেওয়াই আছে, সেটা আমার কাছে মনে হয় না বড় জিনিস। বড় হচ্ছে যে গ্যাপটা অনেক কম, মানে লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে গ্যাপটা কম হতে নন লিস্টেডরা বেনিফিটেড যদি না হয়, এরকম ট্যাক্স বেনিফিট যেটা দেওয়া আছে ওটা নিতে পারছে না, এখন মনে হয় 5%-এর মতো আছে। আমাদের প্রস্তাবনা ছিল সরকারের কাছে এটাকে 10% করা যায় কিনা গ্যাপটা, তাহলে হয়তো লোকজন এই 10%-এর প্রণোদনা নেওয়ার জন্যই হয়তো এখানে আসবে। আর তৃতীয় আরেকটা জিনিস যেটা আপনি বলছেন এমএনসি, মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিদেশি কোম্পানির জন্য, সেটা হচ্ছে ওখানে বলা আছে যে 50 কোটি টাকার উপরে ক্যাপিটাল হয়ে গেলেই তাকে আসতে হবে, বাধ্যতামূলক। যেটা গ্রামীণ ফোন এসেছে, আমরা দেখেছি 10% তাকে দিতে হয়, রবিও দেখেছি আমাদের এসেছে। কিন্তু অনেক
আমাদের বিদেশি মাল্টিনেশনাল কোম্পানিগুলো আছে তারা কিন্তু এখনো আসেনি, যাদের ক্যাপিটাল কিন্তু 50 কোটি টাকার উপরে পেইড আপ ক্যাপিটাল। তারা বিভিন্ন সময় ওয়েভার নিয়ে কিন্তু এটাকে পিছিয়ে দিচ্ছে। তো এই ওয়েভারটা যদি বন্ধ করা হয়, হ্যাঁ আমি শিওর যে তারা কিন্তু একইভাবে আসতে পারে এখানে আর কি। এক্ষেত্রে স্যার আমরা দেখি যে পুঁজিবাজারের থেকে টাকা উত্তোলনের সুযোগ থাকলেও বেশিরভাগ বেসরকারি উদ্যোক্তারা ব্যাংকের দ্বারস্থ হয়, কিন্তু এই যে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জনপ্রিয়তাটা কেন আমরা আনতে পারছি না, বা এখানে আমাদের আসলে গ্যাপটা কোথায়? গ্যাপটা খুব স্পষ্ট। আমার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য 50 কোটি টাকা দরকার। এটা ব্যাংকে গেলে আমি খুব দ্রুত, হয়তো 1 মাসের মধ্যে আমি যখন টাকা দরকার আমার এখনই দরকার। এখন এটা পুঁজিবাজার থেকে এটা তুলতে গেলে আমাকে যে 6 মাস 1 বছর লাগবে, ইস্যু ম্যানেজার লাগবে, অডিটর লাগবে, নানান রকম অনেকজন লাগবে, আন্ডার রাইটার লাগবে, তারপরে আইপিও প্রাইসিং ঠিক হবে, এসব হতে হতে 6 মাস থেকে 1 বছর লেগে যাবে। কিন্তু আমি ব্যাংকে গেলে সাথে সাথে পেয়ে যাচ্ছি, সাথে সাথে আমি কাজটা করতে পারছি, এবং ব্যাংকে এসব কোনো ঝামেলা নাই। নাম্বার 1, কস্ট অফ ফান্ড মোটামুটি এখন একটু বেড়ে গেছে, কিন্তু আদারওয়াইজ কস্ট অফ ফান্ড মোটামুটি সমান। এবং ওখানে যে ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ড লিস্টেড কোম্পানি ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ড কিন্তু ডেবিটেবল আইটেম না, কিন্তু ব্যাংক থেকে নিলে ইন্টারেস্টে ডেবিট করে ফেলে প্রফিট থেকে। এটা একটা সুবিধা। সুতরাং আমরা শুনবো, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস মিরর অনুষ্ঠানে। স্যার, আপনি বলছিলেন। হ্যাঁ, আমি বলছিলাম যে ট্যাক্সের কথা, যে ট্যাক্সের বেনিফিট নেওয়ার জন্য কেউ আসে না, এবং দীর্ঘদিন ধরে এই বেনিফিটগুলো দেওয়া আছে। আগে 10%-এর পার্থক্য ছিল, সেটাও এটাকেও নিতে আসে না। তার কারণ আমাদের যে রাজস্ব প্রশাসন, কর প্রশাসন অনেক দুর্বল। এখানে কর বেনিফিট নেওয়ার বিভিন্ন উপায় আছে। স্যার, আমরা যদি এটাকে জনপ্রিয় করতে চাই, তাহলে এটাকে সহজীকরণ করার জন্য কি আপনার কোনো সংস্কার কমিটিতে আমার ব্যক্তিগত বিবেচনায় এটার একমাত্র সমাধান হচ্ছে অর্থনৈতিক প্রগ্রেস, প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বৃদ্ধি। এবং প্রাইভেট সেক্টরের বিনিয়োগ বৃদ্ধি যখন এমন পর্যায়ে যাবে, যখন ব্যাংক আর দীর্ঘমেয়াদী ফাইন্যান্স করতে পারবে না, তখনই পুঁজিবাজার মানুষ আসা শুরু করবে। যতক্ষণ পর্যন্ত ব্যাংক উদ্যোগ নিতে শুরু করবে, হ্যাঁ ন্যাচারালি, যখন ব্যাংকে যে আর পাচ্ছে না, কারণ এত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, এত বেশি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট হচ্ছে যে ব্যাংক এটা আর কোপ করতে পারছে না, তখন তারা বাধ্য হয়ে পুঁজিবাজারে আসবে। যতক্ষণ পর্যন্ত লং টার্ম ইজি ব্যাংক ফাইন্যান্সিং পাওয়া যায়, ততদিন পর্যন্ত আমাদের দেশে পুঁজি বাজার শক্তিশালী হওয়ার সম্ভাবনা খুব কম। আর সেই জায়গা থেকে আমরা তো দেখছি যে বিনিয়োগকারীরা একটু আস্থাহীনতার মধ্য দিয়ে যাচ্ছে, তারা ওয়েট করছে যে আসলে কি হয়। কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা তো তারা অনেকে স্মার্ট থাকে এবং এই নিম্নমুখী বাজারে তারা ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দেয়। তো বর্তমানে আসলে ফরেন ইনভেস্টমেন্টের কি অবস্থান, বা তারা কি আসলে ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে, নতুন বিনিয়োগ নিয়ে আসছে? তারা তো যেটা বললেন আপনি, যে হ্যাঁ বিদেশি বিনিয়োগকারী অবশ্যই তারা প্রাইস একটা বড় ফ্যাক্টর থাকে, পাশাপাশি তাদের যেটা আরেকটা থাকে হচ্ছে ফরেন কারেন্সি ফ্ল্যাকচুয়েশন রিস্ক। তারা আসলে আমাদের ডলারটা কতটুকু স্টেবল সেটাও বুঝতে চায়। তো এখন আমরা দেখছি যে খুব সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব যেই স্টেপগুলো নিয়েছেন, তাতে প্রচুর আমার এক্সপোর্ট বাড়ছে, আপনার রেমিটেন্স ঢুকছে এবং ইম্পোর্ট কমে গেছে। সো গ্যাপ কমে যাওয়াতে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সও দেখলাম যে বেশ 93% ইয়ার অন ইয়ার কমে গেছে। সো উইচ ইজ পজিটিভ। এখন যেহেতু ডলারটি স্টেবল হচ্ছে, আমি আরও দেখলাম যে বেশ কিছু ব্যাংকে উনি গভর্নর সাহেব এসে শুরুতে এলসি বন্ধ করে রেখেছিলেন, স্থগিত করে রেখেছিলেন, ওটা আবার খুলে দিয়েছেন। এখন কিন্তু যে কোনো আইটেমের যে কোনো জিনিস আমরা ইম্পোর্ট করতে পারি। ইট মিনস যে ডলার কিন্তু এখন একটি স্টেবল প্রাইস হয়ে গেছে। তো আমাদের সাথে প্রতিনিয়তই কথা হচ্ছে, তারা ফরেন কারেন্সি স্টেবিলিটিটা দেখতে চাচ্ছে। মিনহোয়াইল আমরা আরও দেখেছি যে আমাদের সরকার $11 বিলিয়ন কমিটমেন্ট পেয়েছে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে। $11 বিলিয়ন আমাদের আসবে বিদেশি বিভিন্ন সংস্থা থেকে। তো এই জিনিসগুলো পজিটিভ লাগছে আমাদের ফরেন ইনভেস্টরের ক্ষেত্রে। আমার কাছে মনে হয় যে ওদের তো এটা আসলে সিজন না, মানে নভেম্বর ডিসেম্বর এটা আসলে তাদের একটু অফ সিজন, তারা কিন্তু জানুয়ারি থেকে শুরু করে আর কি। আমি হোপফুল যে নেক্সট ইয়ারের শুরুতে, যেহেতু আমাদের ফরেন কারেন্সি স্টেবল হয়ে গেছে, অনেক ভালো ভালো শেয়ারের প্রাইস আপনার অনেক আন্ডার ভ্যালু আছে, তারা আমাদের কাছে প্রচুর তথ্য নিচ্ছে। আমি শিওর তারা খুব শীঘ্রই তারা ইনভেস্টমেন্ট আসবে। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট একটা হওয়ার কথা হয়েছে এবং অলরেডি সেটা নিয়ে আমি শুনলাম যে কাজ শুরু হয়েছে। তো সেখানে মার্জার, অ্যাকুইজিশন, লিকুইডেশন নিয়ে কাজ করার কথা বলা হচ্ছে। এটি আসলে এই মুহূর্তে বাজারের জন্য কতটুকু দরকার?
এটা খুবই দরকার। আমাদের তো ইউসিবি ব্যাংকের ক্যাপিটাল মার্কেটে 3টা উইং আছে। আমি স্টক ব্রোকারেজ দেখি, আর একটা আছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ইনভেস্টমেন্ট ব্যাংক, উইচ ইজ মার্চেন্ট ব্যাংকও আছে। তো মার্চেন্ট ব্যাংকের সিওর সাথে আমি আজকে সকালেও কথা বলছিলাম। ও প্রতিদিনে বলে 5টা থেকে 6টা কোম্পানি আসছে যারা ব্যাংক থেকে, স্যার যেটা বলছিলেন যে ব্যাংক থেকে আর টাকা পাচ্ছে না, তাদের ব্যবসা অনেক দুর্বল হয়ে গেছে, এখন তারা আপনার মার্কেটে আসতে চায়, ক্যাপিটাল মার্কেটে, পুঁজিবাজারে আসতে চায়, আইদার বন্ড অথবা শেয়ার ইস্যু করে আর কি নতুন করে আনতে চায়। তো কিন্তু প্রচুর আসতেছে, এবং এরকমও আমরা দেখছি যে মার্জার অ্যাকুইজিশন, বাই সেল, এগুলোর জন্য অনেক অনেক কাস্টমার আসছে আমাদের এখানে। সো আমার কাছে মনে হচ্ছে এটা ভালো একটা সময়, এবং এই একটা যদি তৈরি হয়, আমার মনে হয় যে এটা অনেকভাবে ক্যাপিটালাইজ করার সুযোগ আছে। বিনিয়োগের যে কথাটা বললেন, যেটা বললেন যে ফরেন বিনিয়োগ, ফরেন বিনিয়োগের সমস্যা হচ্ছে এখানে অনেক সমস্যা আছে। আমাদের এটা, যদিও আমরা এটা এমার্জিং মার্কেট বলি, আসলে এটা একটা ফ্রন্টিয়ার মার্কেট, প্রান্তিক মার্কেট, এবং এখানে তারাই আসে যারা কুইক প্রফিট করে চলে যেতে চায়। এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী বিদেশি আসার সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে কম, এবং আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আমাদের বাজারে একেবারেই নেগলিজিবল। কত পার্সেন্ট? 2% আছে, 2 থেকে 5% মধ্যে ওঠানামা করে, এখন বোধহয় 2%-এর মতোই আছে, নেমে গেছে, এর বেশি না। এবং এটা ঠিক যে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনের উপরে, আমাদের এক্সচেঞ্জ রেট উপরে, ফরেন কারেন্সি ফ্ল্যাকচুয়েশনের উপরে নির্ভর করে এটা একটা স্টেবল ইকোনমিতে তারা আসতে চায়। তো আমাদের এখানে গত 2 বছর ধরে ভয়ঙ্কর একটা খারাপ পরিস্থিতি ইকোনমি গেছে। ইট ওয়াজ অ্যাবাউট টু কোলাপস। থ্যাঙ্কস গড যে বর্তমানে বাংলাদেশ ব্যাংক, আমাদের নতুন গভর্নর সাহেব আছেন, উনি বেশ দৃঢ়হস্তে এটাকে একটা ডিসিপ্লিন, শৃঙ্খলা আনতে চেষ্টা করছেন, এবং ফরেন এক্সচেঞ্জে গত 3 মাসে কোনো বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ডলার বিক্রি হয়নি, যার ফলে কিছুটা স্ট্যাবিলিটি ফিরে এসছে। এটা ঠিক যে আস্তে আস্তে হলেও রপ্তানি বাড়ছে, আপনার রেমিটেন্স খুব দ্রুত বাড়ছে। তো এর ফলে আমার মনে হয় কারেন্ট অ্যাকাউন্ট যদিও ঠিক হয়েছে, কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এখনও নেগেটিভ আছে। তো এইগুলো যদি একটু স্টেবল হয়, কিছু ফরেন ইনভেস্টমেন্ট হয়তো আসতে পারে, তবে সেটা খুব আশাবাদী আমি না, কারণ যা আসবে প্রফিট সহ তার থেকে বেশি নিয়ে যাবে। সেই দিক থেকে আমাদের দরকার, আমাদের পুঁজি মানে কোম্পানিগুলো, আমাদের বিনিয়োগকারী, এই যে বন্ডের কথা বললেন, বন্ডে যেমন পজিটিভ একটা ব্যাপার আছে, বন্ডের একটা নেগেটিভ সাইড আছে। সেটা হচ্ছে এখন যে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এগুলো 12.5 এইরকম হচ্ছে ইন্টারেস্ট রেট। তো যখন একটা ব্যাংক বা অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ইনভেস্ট করতে চাইবে, তখন তারা পুঁজিবারে রিস্ক মার্কেটে কেন যাবে? তারা ট্রেজারি বিল অথবা ট্রেজারি বন্ডে দীর্ঘমেয়াদী যদি করে ইনভেস্ট করে, 12-5.5% অ্যাসিওর্ড ইনকাম পাচ্ছে, এবং যখন কমে যাবে তখন তাদের একটা ক্যাপিটাল গেইন সৃষ্টি হচ্ছে ওখানে। সুতরাং এই পরিস্থিতিতে পুঁজিবাজার এবং বন্ড মার্কেট একটা কাউন্টার মানে ফ্যাক্টর হয়ে গেছে, কম্পিটিটিভ ফ্যাক্টর হয়ে গেছে। শেয়ারে ইনভেস্টমেন্ট, এইটার নেগেটিভ এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বাজার যেহেতু একটু রিস্কি এবং ঝুঁকিপূর্ণ সবসময় থাকে, তো এই জন্য ঝুঁকি নির্ধারণের ক্ষেত্রে কি আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে স্টক এক্সচেঞ্জ বা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন থেকে নতুন পণ্য বা নতুন প্রোডাক্ট নিয়ে আসার জন্য আপনার কি কোনো প্রস্তাবনা থাকবে? নতুন প্রোডাক্ট তো আমাদের দেশে, মানে আমাদের স্টক এক্সচেঞ্জ সৃষ্টি হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটাই প্রোডাক্ট আছে, সেটা ইকুইটি বাই সেল করা যায়, আর কোনো প্রোডাক্ট নাই আমাদের এখানে। সেটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের প্রচুর আমরা রিফর্ম অনেক কিছু দেখেছি, প্রচুর সিকিউরিটিজেশন কমিশনের চেয়ারম্যান কমিশন আসছে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, কিন্তু কেউ এটাকে, সবাই বলে আমাদের প্রথম প্রায়োরিটি এটা, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। তো আমি এই সদ্য চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলছিলাম, উনিও বললেন আমার প্রথম প্রায়োরিটি এটা। এবং আসার জিনিস হচ্ছে, আমি কিছুদিন আগে একটা মিটিং অ্যাটেন্ড করলাম, তো ফেব্রুয়ারি মাসে তারা বলছেন কমোডিটি এক্সচেঞ্জ চালু হবে, চিটাং স্টক এক্সচেঞ্জ থেকে তারা 2টা কমোডিটি দিয়ে শুরু করবে। এবং আমাদের প্রিলিমিনারি ট্রেনিংগুলো হয়ে গেছে, ইন্ডিয়া থেকে টিম আসছিল, আমিও পার্সোনালি মিট করেছি, আমি ইন্ডিয়াতে গিয়েছি, ওদের সাথে কথা বলেছি, অনেকগুলো বিদেশির সাথে। তো দেখেছিলাম যে এটা মোটামুটি ভালো জায়গায়। স্যার, এই মুহূর্তে তো আপনি জানেন যে সংস্কার কমিটি তৈরি হয়েছে এবং তারাও অনেকের সাথে বসছে, আলোচনা করছে বাজারের সংস্কার করার জন্য, তারাও কিছু পলিসি নিয়ে কাজ করছে। আপনার দিক থেকে কি আপনি কিছু পরামর্শ দিবেন? গ্রিনফিল্ড কোম্পানি ছাড়া আনতেই চায় না। এই ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করা উচিত। আরও বড় কোম্পানি বা আরও বড় কোম্পানিকে নিয়ে আসি কিভাবে,
এগুলো খুব ডিফিকাল্ট, একটা এনভায়রনমেন্ট চেঞ্জ না করলে এগুলো হয় না। মার্জিন রুলটা আমার মনে হয় কিছু চেঞ্জ করা দরকার, কারণ এই মার্জিন রুল নিয়ে যারা ইনভেস্ট করে তারা বিপদে পড়ে, ভয়াবহ বিপদে পড়ে, এবং মার্জিন রুল কীভাবে অপারেট করবে এটা সম্বন্ধে একটা আইডিয়া থাকা উচিত। এই যে নেগেটিভ ব্যালেন্স হয়ে যায় যেটা বলছিলেন আপনি, এইটা নেগেটিভ ব্যালেন্স হয়ে গেলেও কিন্তু হয়ে যাক, কিন্তু এটাকে বন্ধ করা উচিত না। এটা বন্ধ করলে পরবর্তীকালে ভয়াবহ প্রবলেম হয়। আমরা অনুষ্ঠান শেষ করব, ট্রেড ভলিউম বাড়ানোর জন্য কি আসলে কোনো প্রস্তাবনা থাকবে? স্যার যেটা বলছেন ডেরিভেটিভসকে আমাদের জন্য খুব জরুরি, এবং ডে ট্রেডিং যেটা ইন্ডিয়াতে টোটাল যে ট্রেড হয় তার 70% হচ্ছে ডেরিভেটিভস ট্রেড হয় কিন্তু ওদের ওখানে। সো আমাদের এখানে এটা খুব জরুরি, ডে ট্রেডিং, ডেরিভেটিভস এগুলো নিয়ে আসলে আমরা, স্যার ঠিকই বলছেন, আমরা এটা থেকে শুরু করে তারপর আমরা স্টেপ বাই স্টেপ আমরা কমোডিটিতে গেলে ভালো হয়। যাই হোক, তারা কমোডিটি হয়তো পাইলট বেসে শুরু করবে, শুরু হোক, একসময় গিয়ে ম্যাচিউর করবে। ইন্ডিয়াতেও শুরুতে 11-12টা ট্রেড হতো প্রতিদিন, এখন কিন্তু তার 1000+ ঘন্টায় ট্রেড হয়। আমি শিওর সেই জিনিসগুলো আমরাও দেখতে পারবো। আমরাও আশা করছি নতুন নতুন পরিবর্তন বিনিয়োগকারীদের আস্থা ফেরাবে এবং বিনিয়োগকারীরা হয়তো আরো বেশি আস্থা নিয়ে বাজারে বিনিয়োগ করতে পারবে, যেটি এখন আস্থাহীনতার মধ্য দিয়ে যাচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।